এভরিওয়ান। তো হায়ার সেকেন্ডারিতে রচনা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং 10 মার্কসের একটা রচনা তোমাদের এক্সামে আসে, ঠিক আছে। 10 মার্কসের মধ্যে তোমরা যদি মনে করো একটা রচনা স্কিপ করে নেবে, তাহলে লেটার মার্কস কোথাও না কোথাও স্কোর করার চান্সটা কমে যাবে, ঠিক আছে। তার জন্য আমরা সবথেকে শেষে রচনা নিয়ে একটু ডিসকাশন করব, এসে বা রচনা, সেটা এমআইএল বেঙ্গলির জন্য একটু আলোচনা করব যে এমআইএল বেঙ্গলির এসে বা রচনা লিখবে কীভাবে, ঠিক আছে। এমন তো কোনো কথা নয় যে সবসময় রচনা কমন পড়ে যাবে, আনকমন কোনো রচনা পড়তেও পারে, ঠিক আছে। আচ্ছা, একটু রচনাটা নিয়ে আলোচনা করছি। আমি এখানে রচনা দেওয়া আছে লিস্টে, তবুও আমি একবার গ্রুপে দিয়েছিলাম রচনা কিছুটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বাট তবুও আমি এখন একটু আলোচনা করছি রচনা নিয়ে, লাস্ট মিনিট যেটা যাকে বলে, ঠিক আছে। আচ্ছা, প্রথম রচনা যেটা তোমার প্রিয় কবি। এই তোমার প্রিয় কবি প্রসঙ্গে তুমি কবি হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরকেও দাঁড় করাতে পারবে। তুমি রবীন্দ্রনাথ ঠাকুরকেও কবি হিসাবে দাঁড় করাতে পারবে, একজন লেখক হিসাবেও রবীন্দ্রনাথ ঠাকুরকে তুমি দাঁড় করাতে পারবে। আচ্ছা, এখানে এখন একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন তুমি কবি হিসাবে দাঁড় করাবে, তখন তার কবিতা রচনা কী করেছেন, তার কাব্য প্রতিভার তুমি পরিচয়টুকু দেবে, এবং লেখক হিসাবে যখন তাকে দাঁড় করাবে, রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন তুমি লেখক হিসাবে দাঁড় করাবে, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ, উপন্যাস এইগুলা নিয়ে তুমি আলোচনা করবে। অনেক স্টুডেন্টরা কি করে যে কবির যে তার কাব্য যে প্রতিভা সেটাকে একসঙ্গে মিলিয়ে লিখে ফেলে, সেক্ষেত্রে অসুবিধা তৈরি হয়, ঠিক আছে। এটা প্রিয় কবি তোমার, তো প্রিয় কবি বা লেখক একই রচনা শিখবে, একই রচনা পড়বে ভালো করে। আচ্ছা, আরেকটা জিনিস, ইনফরমেটিভ রচনাগুলোকে স্কিপ করবে। যেমন তোমার প্রিয় কবি বা কোনো একজন কবি, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু বা এই যে স্বামী বিবেকানন্দ রচনা আসলো, বা এই ধরনের কোনো একজন ব্যক্তির নাম দিয়ে রচনা আসলো, মহাপুরুষের রচনা, এগুলো একটু স্কিপ করবে, কারণ এইগুলোতে ইনফরমেশন দেওয়া হয়। বা কোনো তথ্যমূলক রচনাকে অ্যাভয়েড করবে, ঠিক আছে। তথ্যমূলক কোনো রচনা, যেমন এই যে কোভিড-19 মধ্যে অনেক ইনফরমেশন দিতে হয়, বা আরও যেগুলো তথ্যমূলক রচনা আছে, যেমন জনগণনা, আদমশুমারি, এইগুলো তোমরা স্কিপ করার চেষ্টা করবে, ঠিক আছে। ওকে, এবারে যে টপিক যেটা হচ্ছে ছাত্র সমাজ এবং রাজনীতি। এই ধরনের রচনা আসার খুব চান্স থাকে। ছাত্র সমাজ এবং রাজনীতি, ছাত্র সমাজের সাথে রাজনীতির যুক্ত কতটুকু, এবং ছাত্র জীবনে রাজনীতিতে তোমার কি ভূমিকা হওয়া উচিত তা তুমি সুন্দরভাবে আলোচনা করবে। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগটা বেশি আসার চান্স নেই, কারণ এটা এখন খুব একটা আসে না। আচ্ছা, আমি যেগুলো বলছি সেগুলো বলো। বিজ্ঞানের দান বা বিজ্ঞান প্রসঙ্গে একটা রচনা পড়ে নেবে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব বা বিজ্ঞানের দান বা আধুনিক জীবনের বিজ্ঞান, এই যে আরেকটা রচনা 24, সেটা কিন্তু দুইটাই সেম। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব এবং বিজ্ঞানের দান, এটা একই। বা বিজ্ঞান আশীর্বাদ নবিশ্বাস, বিজ্ঞান রিলেটেড একটা রচনা পড়বে, ঠিক আছে। ওকে, তারপর পরিবেশ দূষণ এবং তার প্রতিকার, সেটা 2024 অলরেডি এসে গেছে, তো এটা আসার চান্স নেই। তোমার জীবনের লক্ষ্য, আচ্ছা, প্রিয় গ্রন্থ, আসামের বিহু উৎসব কিন্তু আসার চান্স থাকে। বিহুটা ভালো করে পড়বে, রঙ্গালি, কাঙ্গালি, বুগালি। তোকে এসে এগুলো বলা যায় না যে এই 10টা সিলেক্টিভ এসে তোমরা পড়ো হয়ে যাবে। আমরা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে লিখতে হয়। আচ্ছা, একটি রচনা যখন তোমরা লিখবে, অনেক স্টুডেন্টরা কি করে রচনা লেখার ক্ষেত্রে ডাইরেক্ট একদম এইভাবে লিখে রচনা, ঠিক আছে, কিন্তু এইভাবে লেখা রচনা একদম ভুল। রচনাটাকে কিভাবে লিখবে না, একটু সাজিয়ে লিখবে। প্রথমে তার মধ্যে সূচনা এড করবে বা ভূমিকা এড করবে, তারপর যেমন তোমার জীবনের লক্ষ্য কেন তুমি স্থির করেছো, এইভাবে পয়েন্ট দিয়ে, উপসংহার দিয়ে রচনাটাকে সাজিয়ে লিখবে। দেখো, প্রেজেন্টেশন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে রচনার মধ্যে। তোমাকে 10-এর মধ্যে পরীক্ষক 8 বা 9 বা 7 কখন দেবে, যখন তোমার রচনাটা ভালো লাগবে, এবং এই রচনার জন্য তোমার লেটার মিস হতে পারে, ঠিক আছে। তাই রচনাটাকে ভালো করে পড়বে, কারণ আর লাস্টে তাড়াহুড়ো করে ভুলভাবে কোনো ইনফরমেশন দেবে না। আমি বারবার বলছি, ইনফরমেটিভ কোনো রচনা যদি থাকে সেটাকে বেসিক্যালি স্কিপ করবে, ঠিক আছে, কারণ এগুলো রচনাতে অনেক প্রবলেম ক্রিয়েট করে। আচ্ছা, দেশভ্রমণ, শিক্ষারঙ্গ বা এটাকে মানুষ সুদূরে সুন্দরভাবে আলোচনা করবে। অসমের জাতীয় বিহু বারবারই এসেছে, সামনেও বিহু আসছে, যে অসমের জাতীয় উৎসব যেটা হচ্ছে বিহু, এটা একটু পড়বে, রাঙ্গালি, কাঙ্গালি, ভোগালি। আচ্ছা, মহাপুরুষের জীবনী পাঠের সার্থক একটা
এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রচনা, যে মহাপুরুষের জীবনী পাঠ করলে কি সুন্দর, জীবনে তার প্রয়োজনীয়তা। দেখো বানিয়ে লেখা একটা রচনার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, সাধু এবং চলিত ভাষা মিল করে রচনা লিখতে হবে না। সাধু বা চলিত ভাষা মিলিয়ে রচনা লিখবে না, ঠিক আছে, মিলিয়ে লিখবে না। আরেকটা কথা, রচনার মধ্যে এত গুরুগম্ভীর ওয়ার্ড তোমরা ইউজ করবে না। রচনা হতে হবে সরল। রচনার একটা বৈশিষ্ট্য হচ্ছে তা সরল হতে হবে, বুঝতে সহজ যেটা হবে, বা তোমার অনুভূতিটা কি। রচনা এখানে তোমার কোনো কাব্য প্রতিভা বা তুমি লিখতে কতটা পারো সেটা বোঝানো হচ্ছে, যে তুমি কতটা তোমার মাথায় সেই কম সময়ের মধ্যে তোমার মাথায় আসতে পারে, যে তোমার চিন্তাধারা কতটুকু এই ব্যাপার নিয়ে তুমি এটাকে রচনার মধ্যে তুমি ফুটিয়ে তুলতে পারবে। আর অযথা কোনো কিছু রচনার মধ্যে লেখা যাবে না, সেটাকে বেসিক্যালি তোমরা অ্যাভয়েড করবে, ঠিক আছে। অযথা কোনো ওয়ার্ড বা কোনো শব্দ যেটা তোমাকে মানে রচনার লেখার ক্ষেত্রে, যেমন অনেকে সাধু চলিত ভাষা মিলিয়ে লিখে, এটা কিন্তু অনেকটা ভুল। আর রচনার মধ্যে গুরুগম্ভীর ভাষা লিখবে না, সরল এবং অত্যন্ত সহজ ভাষায় তোমার রচনা লিখবে, যেখানে রচনায় তোমার সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর রচনার মধ্যে কোটেশন ইউজ করবে, ঠিক আছে। যেমন তোমার জীবনের লক্ষ্যের মধ্যে একটা মোটিভেশনাল কোনো কথাকে কোটেশন দিয়ে অ্যাড করবে। তোমরা কয়েকটা কোটেশন শিখে ফেলবে, কোন রচনার মধ্যে কোন কোটেশন সেটাকে পড়বে, দেখলে হয়ে যাবে। কোটেশন ইউজ করতে হবে রচনার মাঝে মাঝে, যখন কোটেশন ইউজ করবে রচনাটি আরও সুন্দর হবে, ঠিক আছে। আর রচনা সবসময় সরল ভাষায় লিখবে। আচ্ছা, তারপরে নিয়মানুবর্তিতা, পরিবেশ দূষণতার প্রতিকার, এটা মানে গতবার এসেছিল। প্রিয় সাহিত্যিক বা প্রিয় লেখক, প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, একটি পড়লে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই কথাটাকে বারবার তোমরা লিখতে পারো। বারবার বলছি যে একজন সাহিত্যিক লেখক মানে তার কবি যদি হয়, তুমি যদি কবির ব্যাপারে লেখো, তাহলে কবি তার কাব্য প্রতিভার পরিচয় দেবে, এবং লেখক হিসাবে যদি দেও তার লেখা, তার উপন্যাস, গল্প, নাটক, এগুলাকে তুমি যদি এক্সপ্লেন করো, এই জায়গাটাকেই তোমাকে ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা, সেটা হচ্ছে গ্রন্থাগার। এটা খুব একটা এখন আসে না। অসমের কুটির শিল্প না, তোমার প্রিয় কবি, আবার এই যে সেম জিনিসটাকে একটু ঠিক করলে হয়ে যাবে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব, যে ডে টু ডে লাইফে আমাদের বিজ্ঞানের কতটুকু প্রভাব, এটা তো বিজ্ঞান রিলেটেড রচনা। আচ্ছা, পরিবেশ দূষণ, এটা তো আবারই রিপিট। আসামের প্রাকৃতিক সম্পদ, এটা কিন্তু অনেক। আধুনিক জীবনে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার প্রয়োজন, কী জিনিস, রচনা বিজ্ঞানের প্রভাব আধুনিক জীবনে, প্রযুক্তিবিদ্যা, ডিজিটালাইজেশন, এটার প্রভাব তুমি সুন্দরভাবে লিখতে পারবে। ছাত্র জীবনের দায়িত্ব এবং কর্তব্য, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ছাত্র হিসাবে তোমার দায়িত্ব এবং কর্তব্য, তোমার মধ্যে নিয়ম, সততা, এগুলো থাকতে হবে। অসমের পর্যটন শিল্প বর্তমান অবস্থা এবং সম্ভাবনা, অসমের পর্যটন শিল্প সম্বন্ধে একটা আলোচনা। প্রযুক্তিবিদ্যা এবং আধুনিক জীবনেই বিজ্ঞান আবার চলে আসলো, এই সেম ঘুরিয়ে ফিরিয়ে একটা রচনাই আসে, ঠিক আছে। এই যে এগুলো রচনা, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, যদি তুমি ইনফরমেটিভ রচনা না জানো তুমি সেটাকে স্কিপ করবে, ঠিক আছে। কোভিড-19, বিজ্ঞান এবং কুসংস্কার, এগুলো আবার বিজ্ঞান ধর্মের রচনা। আচ্ছা, এখানে কিছু এক্সট্রা রচনা আছে, এগুলো তোমার মানে এতটা পড়ো। এইটা একটু পড়বে, তোমার প্রিয় খেলোয়াড়, ঠিক আছে, তোমার প্রিয় খেলোয়াড় নিয়ে একটু পড়বে। আর মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবকে নিয়ে। আচ্ছা, গতবার একটা রচনা মানে এসেছিল, যেটা বেসিক্যালি আমাদের সমাজকে নিয়ে একটা রচনা এসেছিল। আমি দুর্ভাগ্যবশত এখন মনে করতে পারছি না রচনাটা কি, কিন্তু এই ধরনের রচনাটা মানে আসলে তোমরা জেনারেলি বেসিক্যালি স্কিপ করবে, কারণ এই ধরনের রচনাতে তোমাদের কিছু ক্রিয়েটিভিটি লাগাতে হবে, ঠিক আছে। ডাইরেক্টলি রচনাটা তোমরা লিখতে পারবে না, যার মধ্যে তোমাকে কিছুটা ক্রিয়েটিভিটি লাগাতে হবে। তো সেই ক্রিয়েটিভিটির জন্য অনেকটা সময় কম, কারণ বাংলা তো অনেকটা লিখতে হয়, আর প্রেজেন্টেশন তো এসে, এটা আমি শুধু জাস্ট এসের জন্য বানিয়েছি। আমি লাস্ট একটা ভিডিও বানাবো যেখানে প্রেজেন্টেশন টিপসগুলো আমি একটু ডিসকাশন করবো। প্লিজ তোমরা প্রেজেন্টেশন টিপসগুলো দেখে ফেলবে। গ্রামার পোর্শন থেকে দেওয়ার কোনো মানে জায়গা নেই। বাগবিধি, বাগধারা, এগুলো কমন, প্রবাদ প্রবচন আসবে, কমন থাকবে, এটা ভগবানের আশীর্বাদে ভালো আসবে, ঠিক আছে। জাস্ট তোমরা রচনাটাকে একটু পড়ো। আরেকটা কথা, রচনা মুখস্থের উপর ভরসা করো না, কিছু রচনা আরও পড়ে যাও, এক্সট্রা রচনা, যেমন পণ প্রথা, সামাজিক কিছু ঘটনাবলী, সেগুলো নিয়ে একটু রচনা পড়ে যাও, কারণ যদি কোনো কারণে রচনাটা কমন না পড়ে তোমরা বানিয়ে লিখবে। আর যত পারবে রচনাতে নিজের ক্রিয়েটিভিটি লাগাবে, নিজের চিন্তাধারাটাকে রচনার মধ্যে, তুমি কি জানো, তোমার কি ইচ্ছে, তোমার কি মতামত, সেই সমস্তটুকু মতামত জিনিসটা কিন্তু রচনার মধ্যে একটা, নিজের কি মতামত, সেই মতামতটুকু প্রকাশ করো, রচনা আরও সুন্দর হবে, ঠিক আছে। এগুলো নাই যে সিলেক্টিভ 10টা রচনা পড়লাম হয়ে গেল, নাও আসতে পারে, ঠিক আছে। তার জন্য কয়েকটা রচনা ভালো করে পড়ে যাও, পড়ে গেলেও তুমি বানিয়ে লিখতে পারবে জিনিসটাকে। আর বাংলা MIL বা লিটারেচার পেপার বানিয়ে লেখার চেষ্টা এখন থেকে করো, তোমার নিজের ক্রিয়েটিভিটিটাকে লাগাও, নিজে কতটা জানো, নিজের মতামতটুকু সুন্দরভাবে প্রকাশ করলে একটি সুন্দর রচনা
তৈরি করবে। আরেকটা জিনিস বারবার বলছি যে সাধু ভাষা চলিত ভাষা মিলিয়ে লিখবে না, এবং রচনার ভাষাটা হতে হবে সরল সহজ, কোটেশন ইউজ করবে সময় সময় জায়গায় জায়গায়, ঠিক আছে, যেখানে প্রয়োজন হয়, এবং সুন্দরভাবে সূচনা ভূমিকা উপর একসঙ্গে প্যারাগ্রাফ দিয়ে রচনা এরকম লিখবে না, একদম চল্লো গাড়ি একদম একটু প্যারা প্যারা করে লিখবে। সূচনা ভূমিকা উপসংহার, তোমার জীবনের লক্ষ্য, যেমন কেন আমি এটা জীবনের লক্ষ্য স্থির করলাম, এটার কারণ কি, এটার পিছনে ঘটনাটা কী কী, এইগুলাকে তুমি সুন্দরভাবে লিখলে একটা সুন্দর রচনা প্রস্তুত হবে। ধন্যবাদ সবাইকে, আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, আর আমরা আরও পেপার প্রেজেন্টেশন টিপস বেঙ্গলি এমআইলের জন্য দেবো, এবং বাকি সাবজেক্টও আমরা দেবই। ধন্যবাদ সবাইকে।